স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগানে ৭ বছর পর রাজধানীতে বসেছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হলের সভাকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে। এই সভার মধ্য দিয়ে সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি। গুরুত্ব পাবে দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ 4টি ইস্যু। বর্ধিত সভায় অংশ নেবেন দলের বিভিন্ন স্তরের প্রায় 4000 নেতা। আয়োজন অংশ নিতে এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের সবার মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন নির্দেশনা নিয়ে সারা দেশে শুরু হবে জাগরণ, এমন প্রত্যাশা সবার। আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে রুখে দেবে ইনশাল্লাহ। খুব দ্রুত বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। রোডম্যাপ নয়, নির্বাচনের তারিখই ঘোষণা হবে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মুখিয়ে আসে সেই নির্বাচনের ভোট দিয়ে তার সত্যিকার অর্থে জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে এবং তাদের দ্বারা দেশ পরিচালিত হবে। এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে যাব সহকর্মী আরিফুল ইসলামের কাছে, তিনি জানাবেন বিএনপির বর্ধিত সভার বিস্তারিত। আরিফ, তৃণমূলের নেতারা কি ভাবছেন, তারা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে কি বলছেন? শান্তা, মূলত কিন্তু এই বিএনপির যে জমায়েত, এটি কিন্তু প্রায় 7 বছর পর বিশাল একটি আয়োজন, এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে সারা দেশের রাজধানী সহ সারা দেশ থেকে প্রায় 3500 তৃণমূল পর্যায়ে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশ নেবেন। মূলত হচ্ছে যেহেতু 10টায় শুরু হওয়ার কথা এই বর্ধিত সভা, সেই বর্ধিত সভাটি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন পর্যন্ত আসতে শুরু করেছেন, তবে পুরোপুরি আসেনি। তো সেক্ষেত্রে বলা যায় যে কয়েকজনের সাথে কথা বলেছি আমরা, তারা জানিয়েছেন যে দলের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা তুলে ধরবেন এবং কি পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন। এর পাশাপাশি আনুমানিক ধারণা করা হচ্ছে যে প্রায় 3টা থেকে 3:30টার মধ্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে প্রত্যাশা তৃণমূল পর্যায়ে বা তারা আগামী দিনগুলোতে কি করবেন এবং কি বিএনপি কিভাবে দেখতে চান, বিএনপির যে ক্ষোভ বা বিভিন্ন ধরনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো নিয়ে তারা কর্মকৌশল অবলম্বন করবেন বা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি বলছেন সেই প্রেক্ষিতে। এছাড়া সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে এবং কি মূলত তাদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন প্রেক্ষাপটে কি কি করণীয়, কি কি করতে হবে সেই বিষয়গুলো। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলডি গেটের সামনে তারা কিন্তু এই যারা আছেন নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন, তাদেরকে বলছেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে একটি বিষয় আপনাকে একটু জানানো যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে 2018 সালেও কিন্তু এরকম একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল এবং কি সেটা অল্প সংখ্যক নেতাকর্মীদের নিয়েই। পরবর্তীতে কিন্তু সেটা আসলে একটি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে তাদের যে আসলে কর্মসূচি বা কি হবে না হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা আসলে পরবর্তীতে আমরা হয়তো বা তুলে ধরার চেষ্টা করব এবং কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বক্তব্য দেন বা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাই আমাদের আরেক সহকর্মী সাব্বির রোজের কাছে। সাব্বির রোজ রয়েছেন জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে। সাব্বির, আপনারা উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মীদের এবং তাদের প্রত্যাশা কি, তারা কি বলছেন? ধন্যবাদ শান্তা। আমি ঠিক এলডি হলের যে মাঠটি রয়েছে, যে মাঠটিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে তার ঠিক সামনে দাঁড়ানো আছি। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা আসছেন। আপনাকে যদি একটু দেখাতে চাই, বিভিন্ন ইউনিট ভিত্তিক যে ইউনিট স্থানীয় এবং মহানগর উপজেলা থেকে শুরু করে জেলা সব ইউনিট ভিত্তিক এইখানে আসন বিন্যাস করা হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মী আসছেন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা আসতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকের যে বিষয়টি রয়েছে বর্ধিত সভা, সেই বর্ধিত সভা থেকে বিএনপির
যে বার্তাটি দেওয়া হবে, স্থানীয় নেতারা প্রত্যাশা করছেন যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য বা একটি দিক নির্দেশনা দিবেন। আপনি জানেন যে দেশের যে চলমান পরিস্থিতি রয়েছে, সেই চলমান পরিস্থিতিতে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই একটি নির্বাচনের তাগিদ দিয়ে আসছেন। সেই নির্বাচনকে সামনে রেখেই আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের একটাই প্রত্যাশা যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ নয়, শুধু নির্বাচনের তারিখ ঘোষণার এবং নির্বাচন নিয়ে তাদের যে পরবর্তী কর্মশালা বা পরবর্তী যে কার্যক্রম থাকবে তার একটি সুনির্দিষ্ট প্ল্যান আজকে দেওয়া হবে এই বর্ধিত সভা থেকে। এই প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে এবং এইখানে আপনি জানেন যে প্রায় ৪,৫০০ নেতাকর্মীকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীগণ, স্থায়ী কমিটির সদস্যগণ, নির্বাহী কমিটির সদস্যগণ, জেলা মহানগরের সদস্য সচিব পর্যন্ত সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি জানেন 2018 সালে বর্ধিত সভা ডেকেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার কিছুদিন পরেই তাকে যে অরফানেজ ট্রাস্ট মামলায় জেলে যেতে হয়। তো সেই জায়গা থেকে একটি ভঙ্গুর অবস্থা গেল 16 বছর, সেখান থেকে দল গুছানো এবং ঐক্যবদ্ধ করা, দেশের চলমান পরিস্থিতিতে যে ঐক্যের বার্তা দেওয়া, বিএনপি স্থানীয় নেতারা, আরেকটি স্থায়ী কমিটির সদস্যগণ, স্থানীয় নেতারা, সব নেতারাই একটি কথা বলেছেন যে এই মুহূর্তে বিএনপির নামে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তো সেই বিষয়গুলোকে যেন সুসজ্জিতভাবে বিএনপি প্রতিহত করতে পারে, সেই কি দিক নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে বা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কি দিক নির্দেশনা রয়েছে বা নির্বাচন ঘিরে তাদের কর্মকাণ্ড আসলে কি হবে। তো আজকের বর্ধিত সভা থেকে মূলত বিএনপির আগামীর পথ চলা নির্ধারিত হবে এবং রাজনৈতিক যে চিন্তাভাবনা রয়েছে বিএনপির, সেই চিন্তাভাবনা থেকে তারা সামনে নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছে সকলেই। শান্তা। সাব্বির, আপনাকে ধন্যবাদ। নতুন রাজনৈতিক দলে থাকছেন না আলোচনায় থাকা ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। নতুন এই দলের আহ্বায়ক ও সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই দল গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠন হতে যাওয়া নতুন দল শুরুতেই কিছুটা সংকটে পড়ে এর নেতৃত্বের প্রশ্নে। দলীয় পদ পদবি নিয়ে দ্বিধাবিভক্তি তৈরি হয়। এ নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনা ও বিতর্কের পরেও সংকট যে কাটেনি তা আবার স্পষ্ট হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের ফেসবুক পোস্টে। কয়েকদিন থেকে আলোচনায় ছিল আলী আহসান জুনায়েদকে এ দলের যুগ্ম আহ্বায়ক করার। রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার গুঞ্জন ছিল। এমন প্রেক্ষাপটে আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে জানান, 28 ফেব্রুয়ারি যে নতুন রাজনৈতিক দল আসছে তাতে তিনি থাকছেন না। জুনায়েদের পোস্টটি শেয়ার করে রাফে সালমানও লিখেছেন, তিনিও এ দলে থাকছে না। নাগরিক কমিটির মুখপাত্র জানালেন, যারা দায়িত্ব পালন করতে পারবে দলের নেতৃত্বে থাকবে তারাই। বেশ কিছু পেয়েছি, আমাদের নেতৃত্ব পেয়েছি, অনেকগুলো তরুণ নেতৃত্ব আমরা পেয়েছি। এদের মধ্যে যে কেউই আসলে ক্যাপেবল হয়ে উঠবে একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে ওঠা বা দায়িত্বশীল পদে থাকা। মূলত আমরা তো আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলকে আমরা এইভাবে দেখি না, আমরা আসলে দায়িত্ব কেন্দ্রিক দেখি। যারা আসলে দায়িত্বগুলো পালন করতে পারবেন তাদেরকে আমরা রাজনৈতিক দলে দায়িত্বশীল অবস্থায় দেখতে পাবো, সেটাই বরঞ্চ স্বাভাবিক। এদিকে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা। যে আমাদের রক্তের পরে যে স্বাধীনতা আসছে, আমরা চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, যেখানে রাজনৈতিক দলের ইনকামের সোর্স, পাওয়ার এক্সারসাইজের জায়গা সবকিছু একদম স্বচ্ছ ওপেন থাকবে। কিন্তু যা করতেছে নাইটবেরা বা যেভাবে করতেছে, এটা কোনোভাবেই একদম সুষ্ঠু ধারায় হচ্ছে না। দেশের সংস্কারের বদলে রাজনীতিতে নতুন দল গঠন করলে ছাত্ররা জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে পদ বঞ্চিত করা হয়েছে, এমন অভিযোগে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে শুক্রবার ঢাকা ব্লকেট কর্মসূচির ঘোষণাও দিয়েছে তারা। বুধবার রাতে রাজধানী বাংলা মোটরে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। আগামীকাল সারা বাংলাদেশে
সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে 1 আর 28 তারিখে আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে ন্যাক্কারজনক, এই হামলার প্রতিবাদে 28 তারিখে ঢাকা শহর ব্লকেড হবে। সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারি কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চেয়েছেন। বলেন, নতুন বাংলাদেশের জন্য জার্মান সরকারের সব ধরনের সহায়তা দরকার। জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে তিনি আরও বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলাদেশের, তবে ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তোলার কথা জানান তিনি। জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসজিডি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। গঙ্গা চুক্তি নবায়নে বৈঠক করতে মার্চ বা এপ্রিলে দিল্লি যাচ্ছে কারিগরি টিম। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দলটি চুক্তির নানা দিক খতিয়ে দেখবে, তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নবায়ন হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টার মতে দুপক্ষকে সম্মত হতে হবে চুক্তি নবায়নের জন্য। চুক্তি পুনর্মূল্যায়ন না করে শুধু ধারাবাহিকতা রক্ষা করলে দেশের মানুষের উপকার হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। গঙ্গার পানি বন্টন নিয়ে 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। গত সরকারের আমলেই চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয়। আগামী বছরের মধ্যে তা নবায়নের অংশ হিসেবে মার্চের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি কারিগরি দল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চুক্তি নিয়ে যেসব সমালোচনা রয়েছে নবায়নের আগে জনমত তৈরি করে তা নিয়ে কাজ করা জরুরি। যদি গঙ্গা চুক্তির মধ্যে যেই সমালোচনাটা আছে, যারা ফারাক্কা বারাজের আশেপাশে থাকেন তাদের মধ্যেও কিন্তু বড় একটা সমালোচনা তৈরি হয়েছে। কি নতুনত্ব হওয়া দরকার, কেন পরিবর্তন করা দরকার ইত্যাদি, সেটা না করে আমি যদি এমনিতে ওই একেবারে সরকার কেন্দ্রিক কাঠামোর মধ্যেই যদি আমি থাকি, তাহলে তো আমার মনে হয় না বড় কিছু পরিবর্তন করা যাবে। পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও বিষয়টি তোলেন। দুপক্ষ সম্মত হলেই চুক্তি নবায়ন সম্ভব বলে জানান তিনি। গঙ্গা চুক্তি তো এখন প্রসেস শুরু করতে হবে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে, যে এটা নেগোসিয়েশন শুরু করার জন্য আবার। আর যদি দুই পক্ষ রাজি হয় তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা শুধু এক্সটেন্ড করে দিলেই হয়। এটা আমরা এখন জানি না যে এক্স্যাক্টলি কি। পানি সম্পদ উপদেষ্টা জানান, দেশের মানুষের স্বার্থ রক্ষা করেই হবে গঙ্গা চুক্তির নবায়ন। তারা কাজ শুরু করে দিয়েছে এবং এই মার্চ মাসে প্রাথমিক পর্যায়ে যে ডিসকাশনটা সেটা দিল্লিতে শুরু হবে। 2026-এর মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ, সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব। তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময়ে হবে না, এটা তো মোটামুটি স্পষ্ট। তবে যৌথ নদী কমিশনের বৈঠক অনিশ্চিত বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের নিজের স্বার্থেই আসলে বাংলাদেশকে জয়েন্ট রিভার কমিশনের মিটিংয়ের জন্য বলতে হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, রক্ষা পাবে না। নগরীর নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথ বাহিনীর টহল ও চেকপোস্টে বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। বুধবার দিবাগত রাতে গুলশান 2-এ চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আরও জানান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সম্মিলিতভাবে নগরবাসীকে নিরাপত্তা দিতে তৎপর আছে। এ সময় রাজধানীবাসীর সহায়তা কামনা করেন তিনি। নিরাপত্তা রক্ষাতে যা যা করণীয় আমরা করে যাচ্ছি, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর উন্নয়নের জন্য, নগরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য, নগরবাসীর নিরাপত্তার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাফর খালের খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে, শিডিউল না মেনে তড়িঘড়ি কাজ শেষ করার পাঁয়তারা চলছে। কোথাও কোথাও 1 থেকে 2 ফুট গভীরতা কম করা হয়েছে। তবে এলজিডি বলছে অনিয়মের সুযোগ নেই। অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরিমাপের পরই বিল পরিশোধ করা হবে।
সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝখান দিয়ে বয়ে গেছে সরু খাল। বিলের ৬০০ একর কৃষি জমিতে সেচ সুবিধা দেয়া, মৎস্য সম্পদ সমৃদ্ধ করা এবং বৃক্ষরোপণের লক্ষ্যে মৃতপ্রায় খালটি খননের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। গেল ফেব্রুয়ারিতে কাজ শুরুর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা। নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি। গভীরতা ৫ ফুট করার নির্দেশনা থাকলেও ৩ থেকে ৪ ফুটের বেশি করা হয়নি। আর অনিয়ম ঢাকতে কাজ শেষ না করেই পানি ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। সিঁড়ি হইলে আপনার ধরা আছে ৩ কিলোমিটার পর্যন্ত কাটা হবে, ৫.৫ ফুট হাইটে। তখন আমরা স্পটে আইসা আমরা আপনার এই প্র্যাকটিক্যালে মাইপা পাইছি ৬০ ফুট। নিয়ম হলো এটা শুকায়া এই খাল খনন করব, মানুষ যেন দেখতে পারে, কৃষক যেন দেখতে পারে, এলাকাবাসী যেন দেখতে পারে। আমরা মনে করতেছি যে পানি দিয়ে রাখছি, এটা কতটুকু খনন হচ্ছে আমরা এটা তা জানি না। হ্যাঁ, তাহলে এটা দেওয়া হয় না, স্টার্টিং পয়েন্টে কোনো কাজ করা হয় নাই। অভিযোগের বিষয়ে ঠিকাদারের প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন, খনন কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। বৈশ্বিক যে অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে তার উপর নির্ধারণ করে প্রতিটা পয়েন্টের কাজের পূর্বের পরিমাপ নেওয়া হয়, ঠিক ওই পয়েন্টে কাজের পরের পরিমাপ নেওয়া হয়। সেটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভিত্তিক, যে কারণে উচ্চতা এবং গভীরতা যে বিবেচনায় বলে সেই বিবেচনায় আমাদের এখানে কোনো ব্যত্যয় করার সুযোগ নেই। 2023-24 অর্থ বছরে ৬৭,১২,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয় ৩ কিলোমিটার দীর্ঘ খালটি খননের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের শেষ দফায় 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে মুক্তি পাচ্ছেন 620 ফিলিস্তিনি। স্থানীয় সময় বুধবার রাত 10টায় 4 ইসরায়েলির মরদেহ হস্তান্তরের মাধ্যমে শুরু হয় বন্দি বিনিময়। এরপর মাঝরাতে ইসরায়েলের ওফার কারাগার থেকে বাসে করে কিছু ফিলিস্তিনি পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। বাকি বন্দীরা কখন মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। এর আগে গেল শনিবার 620 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও রবিবার এক ঘোষণা দিয়ে বন্দি বিনিময় স্থগিত করে তেল আবিব। এদিকে গাজা নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ। আরেকটি শিরোনাম রয়েছে আমার হাতে, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নিয়ে নতুন নামকরণ নিয়ে সমালোচনা চলছে। সেখানে বলা হয়েছে, জীবনানন্দ জগদীশ চন্দ্রের নাম বাদ দিয়ে এখন দায় নিচ্ছেন না কেউ। এরপরে আমার হাতে রয়েছে সমকাল। সমকাল শিরোনাম করেছে, পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে, মারামারির মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে সমকালে, গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে তীব্র বিরোধিতা, হট্টগোল। কিছু সাব হেডলাইন রয়েছে, সেখানে বলা হয়েছে, দাম বাড়ালে শিল্প ধ্বংস হয়ে যাবে, বিকেএমএ সভাপতি মন্তব্য করেছেন এবং পেট্রোবাংলার প্রস্তাব গণবিরোধী বলছে ক্যাব। এরপরে আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তর আজকে শিরোনাম করেছে, আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ, দায়মুক্ত ৩,০০০ দুর্নীতিবাজ। এরপরে আমার হাতে রয়েছে কালবেলা। কালবেলার শিরোনাম, ১১৬তে আটকে আছে পৃথক সচিবালয়। এখানে বলা হয়েছে, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, প্রথম দিকে সচিবালয় স্থাপনের কার্যক্রম জোরে সোরে চললেও বর্তমানে সেই গতিতে ভাটা পড়েছে। এবং আরেকটি সাব হেডলাইন বলা হয়েছে, ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রুলের ওপর চূড়ান্ত শুনানি চলছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বাকি কার্যক্রমের গতি পাচ্ছে না। এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দলের যাত্রাকাল, ১৫০ শতাধিক নেতা কমিটিতে। এটা বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীরা নতুন দল নিয়ে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। এরপরে হাতে রয়েছে ইত্তেফাক। ইত্তেফাকের আজকের শিরোনাম, শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শিগগিরই, বলছে রসাটম মহাপরিচালক। এরপর আরেকটি শিরোনাম করেছে ইত্তেফাক, সেখানে বলা হয়েছে,
সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে পারেন, এটিও বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের আজকের শিরোনাম, 300 ফিট সড়ক নিয়ে নজরদারির অভাবেই নৈরাজ্য, কোনো দুর্ঘটনা আলোচিত হলে কয়েকদিন তৎপর থাকে পুলিশ। বণিক বার্তার আজকের শিরোনাম, কৃষি খাদ্যপণ্যের বাজার প্রায় $15 বিলিয়ন, আমদানি প্রয়োজন পড়ে $5 বিলিয়নের। এবার রয়েছে হাতে ডেইলি স্টারের আজকে শিরোনাম, ট্রু এক্সটেন্ট অফ ব্যাড লোনস emerges. Defaulted loans in curtains banking sector reached at record টাকা 3,45,765 crore all the end of 2024. এরপর রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আজকে শিরোনাম করেছে, রাশিয়া এগ্রিজ টু sustained loan disbursement for Rupur until 2026. এরপর আমার হাতে রয়েছে ডেইলি অবজারভার আজকে শিরোনাম করেছে, ইন্ডাস্ট্রি লিডার্স কন্ডেম BERC's পাবলিক হিয়ারিং অন গ্যাস প্রাইস হাইক। সবশেষে আমার হাতে রয়েছে নিউ এজের আজকে শিরোনাম, ডিফল্ট লোনস হিট রেকর্ড টাকা 3.45 লাখ crore, টাকা 2 লাখ crore in a year as hidden bad loans surface after AL regime ouster. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।